ভারত চীন সীমান্ত সংলগ্ন ডোকালাম অঞ্চলকে কেন্দ্র করে 1962 সালে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল ভারত এবং চীন। বর্তমানে অঞ্চলটি ভারতের অন্তর্গত হলেও 1962 সালে সেই সময় যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়েছিল। আর সেই যুদ্ধের হারের পরেই অনুশোচনায় দগ্ধে সেই সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রধানমন্ত্রী নেহেরুর মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকে চিহ্নিত করা হলেও আসল মৃত্যুর কারণ ছিল কিন্তু ভিন্ন। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা নেহেরু যখন দেখলেন চীন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তা নেহেরুকে একেবারে ভেতর থেকে সেই সময় নাড়িয়ে দিয়েছিল। নেহেরুর মৃত্যু নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন, তবে নেহেরুর মৃত্যুই ভারতের রাজনীতিকে কিন্তু নিয়ে গিয়েছিল সেই সময় অন্যদিকে। নেহেরুর যোগ্য উত্তরাধিকারী হিসেবে উত্থান ঘটেছিল তার কন্যা ইন্দিরা গান্ধীর। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে বাবার মৃত্যুর পর ঠিক কোন কৌশলে নির্বাচন জিতেছিলেন সেই সময় ইন্দিরা গান্ধী। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা হয়তো অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের বলে রাখতে চাই যে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক উৎসাহ বাড়িয়ে দিতে পারে, তাই দয়া করে এবার থেকে ভিডিও দেখলে আমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর 1964 সালের মে মাসে পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর কংগ্রেস তখন একেবারে দোটানায় পড়ে। নেহেরুর দুর্দান্ত ক্ষমতা ছিল দলের সর্বস্তরের নেতাদের ধরে রাখা। নেহেরু চিরকালই কংগ্রেস দলের প্রধান প্রাণপুরুষ ছিলেন, ফলে তার উত্তরাধিকারীদের মধ্যে নেহেরুর গুণগুলো থাকাও কিন্তু স্বাভাবিক। উত্তরাধিকারীর দৌড়ে ছিলেন তৎকালীন কংগ্রেসের অন্যতম দুই মুখ পোড় খাওয়া রাজনীতিবিদ মোরারজি দেশাই এবং অপেক্ষাকৃত নবীন, কৌশলী ও মৃদুভাষী লাল বাহাদুর শাস্ত্রী। হিসাব মতো সেই সময় মোরারজি দেশাইয়ের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাওয়ার কথা ছিল, তবে যেহেতু অতুল্য কুমার ঘোষ এবং কে কামরাজের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তরিত হলো লাল বাহাদুর শাস্ত্রীর হাতে। ভালোভাবেই ভারতের রাজ্যভার সামলাচ্ছিলেন সেই সময় তিনি। জয় জওয়ান জয় কিষান স্লোগানের সারা ভারতকে এক সূত্রে বেঁধে ফেলার কাজও ভালোভাবেই করছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু 1966 সালে তাসখন্দে তার রহস্য মৃত্যু ভারতের ভবিষ্যৎকে আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে ঠেলে দেয়। আবার উঠে আসে উত্তরাধিকারীর প্রশ্ন। তবে সেবার শুধুমাত্র মোরারজি দেশাই নন, উত্তরাধিকারের দৌড়ে নাম লেখান পণ্ডিত জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা। সেই লড়াইতে মোরারজি দেশাইকে হারিয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন ইন্দিরা গান্ধী। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কংগ্রেসের রাজনৈতিক গঠন পরিবর্তন করে ফেলেন ইন্দিরা। তার হাত ধরেই কংগ্রেসের এমন কিছু পরিবর্তন ঘটে যা ভারতের রূপরেখা পরিবর্তনে প্রধান ভূমিকা পালন করে। তবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রথম নির্বাচনটি ঠিক কেমন ছিল, তাহলে চলুন সেটাও জেনে নেওয়া যাক। 1967 সালের নির্বাচন ছিল কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে সেই সময় প্রবল দুর্দিন ভারতে। অর্থনৈতিক অবস্থার অবনতি থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, বিহারে দুর্ভিক্ষ পরিস্থিতি সহ 1966 থেকে 67 সালের খরা সেই সময় ভারতের আর্থিক পরিস্থিতি একেবারেই দুর্বল করে দিয়েছিল। বেশ কিছু রাজ্যে খাদ্যের ঘাটতি দেখা দিতে শুরু করে 1966 সালের শেষের দিক থেকে। 1966 থেকে 67 অর্থবর্ষে ভারতকে 20 মিলিয়ন টন খাদ্যশস্য আমদানি করতে হয়েছিল অন্য দেশ থেকে। 4,80,000 মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব ছিল ভারত সরকারের উপর। প্রধানমন্ত্রী ইন্দিরা সেই সময় ভারতের আর্থিক পরিস্থিতিকে কঠোর হাতে সামলানোর পরিকল্পনা করলেন, আর সেটাই হয়ে ওঠে 1967 সালে ভারতের সবুজ বিপ্লবের প্রথম পদক্ষেপ। এই পরিবেশে আইন শৃঙ্খলা বজায় রেখে সহিংস আন্দোলন দমন করে 1967 সালে নির্বাচন পরিচালনা করা ছিল ভারত সরকারের পক্ষেও একটা বিরাট বড় চ্যালেঞ্জ। 60-এর দশকের শেষের দিকে ভারত অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উত্তাল। একের পর এক হিংসার ঘটনায় নির্বাচনী প্রচার অভিযান ব্যাহত হতে শুরু করেছিল সেই সময়। এমনকি 1967 সালে ভুবনেশ্বরে একটি প্রচার অভিযানে অংশ নেওয়ার সময় ইটের আঘাতে রক্তাক্ত হতে হয়েছিল ইন্দিরাকে। পরবর্তীতে প্লাস্টিক সার্জারি করিয়ে কোনোভাবে সেই ক্ষত মুছে ফেলেন ইন্দিরা। বিপরীতে সংযুক্ত স্পেশালিস্ট পার্টির নেতা মধু লিমাইকে রাস্তায় ফেলে মারধর করে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। তবে এখানেই শেষ নয়,
কংগ্রেস এবং তার সঙ্গে সংযুক্ত রাজনৈতিক দলগুলির উপর নেমে আসে একাধিক আক্রমণ। কংগ্রেস নেতা কামরাজের উপরেও একাধিকবার হামলা হয় সেই সময়। 1967 সালের নির্বাচন ভারতের নির্বাচন কমিশনের কাছেও ক্রমেই কঠিন হয়ে ওঠে। সারা ভারতে তখন 520টির মধ্যে 284 আসনে জয়লাভ করে কংগ্রেস দল। 1967 সালে আবারও ক্ষমতায় আসে কংগ্রেস, তবে 1962 সালে 360টি আসনের তুলনায় তা ছিল অনেকটাই কম। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ু এবং কেরলের বহু জেতা আসনে পরাজিত হয় কংগ্রেস। বাংলায় সেই সময় বাম রাজনীতির উত্থান ঘটছিল তীব্র গতিতে। অতুল্য ঘোষের সঙ্গে মতবিরোধের হওয়ায় প্রদেশ কংগ্রেস থেকে বেরিয়ে এসে বাংলা কংগ্রেস গঠন করেছিলেন অজয় মুখোপাধ্যায়। 1967 সালে সেই সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার, ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক আসন হারায় কংগ্রেস। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবে চরম দুর্ভিক্ষের কারণে অনেকেই কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে ঘরে বাইরে সেই সময় নিদারুণ সমস্যায় ইন্দিরা গান্ধী পড়েন। সারা ভারতে সেই সময় তৈরি হয় কংগ্রেস বিরোধী বড় হাওয়া। সেই সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়েনি কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধী একাধিক রাজনৈতিক দল একসঙ্গে জোট করে কংগ্রেসের বিরুদ্ধে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে আসে। বিপদে পড়ে যায় সেই সময় কংগ্রেস সরকার। কংগ্রেসের বিপরীত আদর্শের প্রত্যেকটি রাজনৈতিক দল সেই সময় কংগ্রেসের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। কংগ্রেস বিরোধী বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান সেই সময় ছিল চোখে পড়ার মতো। কংগ্রেসের মধ্যে অন্যতম জনসংঘ, স্বতন্ত্রতা পার্টি, যুক্ত সোশ্যালিস্ট পার্টি, দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম ওরফে ডিএমকে, প্রজা স্পেশালিস্ট পার্টি এবং বামপন্থী কিছু রাজনৈতিক দল। হরিয়ানাতে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে জনসংঘ সেই সময়। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও জনসংঘের উত্থান ঘটে একেবারে ঝড়ের গতিতে। কংগ্রেসকে হারিয়ে 1900 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে স্বতন্ত্রতা পার্টি। কংগ্রেসের হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাওয়ায় পুরো দায়ভার গিয়ে পড়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাঁধে। লোকসভায় 56% আসন কংগ্রেসের হাতে সেই সময় থাকলেও কংগ্রেসের বড় মুখরা একে একে পরাজিত হতে শুরু করেন তাদের রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতে। পশ্চিমবঙ্গে অতুল্য ঘোষ, অর্থমন্ত্রী শচীন চৌধুরী, তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী রাজ বাহাদুর, প্রতিরক্ষা মন্ত্রী MS থাপাস সবাই পরাজিত হন রাজ্য বিধানসভা নির্বাচনে। এমনকি ক্ষমতাচ্যুত হন কংগ্রেসের 3 জন মুখ্যমন্ত্রী। বিহারের কেবি সভায় পশ্চিমবঙ্গের প্রফুল্ল চন্দ্র সেন এবং তামিলনাড়ুর বাক্তাসালাম পরাজিত হন নিজেদের বিধানসভা কেন্দ্রে। আরো আশ্চর্যের বিষয় হলো তামিলনাড়ুতে তারপর থেকে আর কোনোদিনই বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেনি কংগ্রেস। হিন্দি বিরোধী প্রচার করে তৎকালীন তামিল ছবির সব থেকে জনপ্রিয় নায়ক MG রামচন্দ্রনকে নিয়ে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সহজে জয়লাভ করে ডিএমকে। লোকসভায় সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার টিকিয়ে রাখতে পারলেও কংগ্রেসের কিন্তু সমস্যা মেটেনি। বিশেষত মোরারজি দেশাই এবং ইন্দিরা গান্ধীর দ্বন্দ্বের কারণে হয়তো এটা হতে পারে। পরবর্তীতে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের কিং মেকারকে কামরাজের ক্ষমতাও কমে গিয়েছিল অনেক। পরে দেশাই এবং ইন্দিরা বোঝাপড়া হলেও তা বেশি দিন কিন্তু স্থায়ী হয়নি। কংগ্রেস ভেঙে যাওয়ার পর মোরারজি দেশাই আরো একবার লোকসভায় জয়লাভ করেন। সেই সময় সহকারী প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে ক্ষমতা সামলেছিলেন দেশাই। অন্যদিকে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তবে কিছুদিন পরেই 1969 সালে মোরারজি দেশাইয়ের হাত থেকে দুটি মন্ত্রকের ক্ষমতায় কেড়ে নেন ইন্দিরা। 1967 সালে এই নির্বাচন ইন্দিরা গান্ধীর জন্য একটি বিরাট মাইলস্টোন হিসেবে দেখা যায়। পাশাপাশি তা কংগ্রেসের ভবিষ্যৎকে অনেকটা পাল্টে দেয়। 1967 সালে মোরারজি দেশাইয়ের সাথে ইন্দিরার দূরত্ব কংগ্রেসের বিভাজন ডেকে আনে। দুটি দলে বিভক্ত হয় জাতীয় কংগ্রেস। 200 জন সাংসদের সমর্থন নিয়ে জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে আত্মপ্রকাশ ঘটে ইন্দিরার। অন্যদিকে মোরারজি দেশাই তার সমর্থকদের নিয়ে গঠন করেন অর্গানাইজেশন কংগ্রেস। একেবারে ছোট রাজনৈতিক দলের ওপরে নির্ভরশীল হয়ে পড়েন ইন্দিরা। অগত্যা নিজের কার্যালয়ে 1 বছর বাকি না থাকতেই আবারও নির্বাচনের ঘোষণা করে দেন তিনি। আর সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় বিরোধী দলগুলো। কংগ্রেসের বিরোধী জোট তৈরি করে নির্বাচনে অবতীর্ণ হয় বিরোধীরা। সরকার গঠন সম্ভব না হলেও ভালোভাবে সাফল্য ঝুলিতে আসে। 1971 সালে সেই নির্বাচনে আবারও জয়লাভ করেন মোরারজি দেশাই। তবে এবারে দেশাই কংগ্রেসের না, তিনি হয়ে ওঠেন বিরোধী দলনেতা, যা আবারও সমস্যায় ফেলে দেয় ইন্দিরাকে। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে
1967 সালে বাবার মৃত্যুর পর ঠিক কোন কৌশলে নির্বাচনে জিতেছিলেন ইন্দিরা, তার অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ইতিহাসের গল্প পাওয়ার জন্য।